সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ সুন্দর আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি যে কোর্সটা নিব তোমাদের, সেটা ব্যবস্থাপনা বিভাগে প্রথম বর্ষের, যেটা বিবিএ সম্মান প্রথম বর্ষ, সেখানে ব্যষ্টিক অর্থনীতি 21-26-09 এই কোর্স কোডের প্রথম আজকে ক্লাস লেকচার। আজকে আমরা প্রথম অধ্যায়ের অর্থনীতির মৌলিক ধারণা, ব্যষ্টিক অর্থনীতিতে সে ব্যষ্টিক অর্থনীতির আমরা মৌলিক ধারণাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি সুশান্ত রায়চৌধুরী, সহকারী অধ্যাপক, রাজশাহী ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী কলেজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিচয় পর্ব শেষ, এখন আমরা আসি আমাদের পাঠ্যপুস্তকের মূল আলোচনায়। তোমরা সবাই জানো আমাদের সিলেবাসে 8টি অধ্যায় আছে। এই 8টি অধ্যায়কে আমরা আলোচনার সুবিধার্থে বিভিন্নভাবে আমরা রিয়ারেঞ্জ করেছি, সাজিয়েছি। আজকের আলোচনা মূলত প্রথম চ্যাপ্টারটা নিয়েই আমরা আলোচনাটা করব। সে আলোচনার প্রথমে আমরা আগে জেনে নিই আমরা আজকে কি কি শিখব। শিক্ষণ ফল। প্রিয় শিক্ষার্থীরা, আগে আমরা দেখি শিক্ষণ ফলটা কি। আমরা এই আজকের আলোচনা শেষে আমরা কি কি শিখতে পারবো, জানতে পারবো। অর্থনীতির ধারণা ব্যাখ্যা করতে পারবে যে ছাত্ররা আছে, তারা আলোচনা শেষে, যারা এই ক্লাসটি শুনছে বা শুনবে বা দেখবে, তারা এই আলোচনা শেষে অর্থনীতির ধারণাগুলো ব্যাখ্যা করতে পারবে, ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতির ধারণা বুঝতে পারবে এবং পার্থক্য নির্ণয় করতে পারবে। অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে এবং অর্থনীতির আওতা, পরিধি, বিষয়বস্তু ব্যাখ্যা করতে পারবে। এছাড়া কিছু বেসিক ধারণা, অভাব কি, পণ্য, দ্রব্য, উপযোগ, এই সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে, বুঝতে পারবে। ভোগ, উৎপাদন এবং উৎপাদন অপেক্ষক সম্পর্কে তোমরা জানতে পারবে প্রাথমিক ধারণা। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা এক নজরে এক ঝলকে দেখে নিলাম আজকে আমরা আমাদের আলোচ্য সূচিগুলো কিভাবে সাজিয়েছি। আমাদের আলোচনাতে কি কি, আমাদের ডালাতে কি কি আছে, সেগুলো আমরা দেখে নিলাম। আমরা এখন আসি পর্যায়ক্রমে এগুলো আলোচনার মাধ্যমে আমরা উপস্থাপন করি। শিক্ষার্থীরা, প্রথমে আগে দেখি আমরা ব্যষ্টিক অর্থনীতি, যদিও আমাদের সাবজেক্ট, এটা অর্থনীতিটা আগে বোঝা আমাদের খুবই জরুরি। অর্থনীতি আর কিছুই নয়। এই অর্থনীতির কথাটা শুনলে তোমাদের মনে একটা ভীতির সঞ্চার হয় অনেকের মনে। অর্থনীতি কঠিন সাবজেক্ট, জটিল সাবজেক্ট, এটা বোঝা যায় না, ব্যষ্টিক তো জটিল, সামষ্টিক আরো জটিল। আসলে কিছুই নয়। খুব ফ্রেশ মাইন্ডে শোনার চেষ্টা করো, আমি তোমাদের বেসিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব। খুব মজা লাগবে যদি অর্থনীতির সাথে বাস্তব জীবনের অ্যাপ্লাইড দিক আছে। আমরা দৈনন্দিন জীবনে যে কার্যক্রমগুলো করি তার মধ্যেই আমাদের অর্থনৈতিক কার্যক্রমগুলো জড়িত আছে। তাহলে আসি আমরা আলোচনায়। এই অর্থনীতির ডেফিনেশন মানুষ যখন আদিমকাল থেকেই এটা শুরু হয়েছে, যখনই লেনদেন, অভাব, অভিযোগ, মানে সীমিত সম্পদ কিন্তু অভাব অনেক। আমরা প্রায় বলি আমাদের অভাব, কিছু টাকা হলে আরো টাকা চাই, গাড়ি হলে বাড়ি চাই, বাড়ি হলে আরেকটা বাড়ি চাই, এইরকম অভাব তো আমাদের লেগেই আছে। এই অর্থনীতির ধারণাগুলো আর্থিক কথা থেকে আমরা বলি। অর্থনীতির ধারণাকে মূলত 3টে ভাগে ভাগ করা হয়: ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল এবং আধুনিক। এখন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অনেক আছে, অনেক বিভিন্ন ভাবে সংজ্ঞা দিয়েছেন, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা মূলত ক্লাসিক্যাল অর্থনীতিবিদ কারা: অ্যাডাম স্মিথ, রিকার্ডো, মিল, ওয়াকার। এরা মনে করে অর্থনীতিটা হলো সম্পদের বিজ্ঞান। নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদ কারা: মার্শাল, ক্যানন, পিগু। এরা মনে করে কল্যাণের বিজ্ঞান। তাহলে ক্লাসিক্যাল গেল, তার পরবর্তীতে নয়া ক্লাসিক্যাল গেল, আধুনিক। আধুনিক অর্থনীতিবিদ কারা: যেমন রবিন্স, ক্র্যানক্রস, স্যামুয়েল এন্ড সন, এছাড়া আরো অনেকে আছে। এরা মনে করে অর্থনীতি আর কিছুই নয়, প্রাচুর্যের বিজ্ঞান। তাহলে কি অর্থনীতিতে 3টা ধারা আমরা দেখতে পাচ্ছি: সম্পদের বিজ্ঞান, কল্যাণের বিজ্ঞান, প্রাচুর্যের বিজ্ঞান। বিজ্ঞান শব্দটা আছেই, তার মানে অর্থনীতি একটা সায়েন্স, সোশ্যাল সায়েন্স। তাহলে আমরা দেখি আসলে ঘটনাটা কি হলো। তাহলে অর্থনীতির সংজ্ঞাটা মূলত কি: মানুষের অভাব হলো অপূরণীয় আর সম্পদ হলো সীমাবদ্ধ।
এই সীমাবদ্ধ সম্পদ দ্বারা অফুরন্ত অভাব পূরণের যে প্রচেষ্টা, যে কার্যক্রম, যে বিজ্ঞান বা কলা, সেটাই হলো অর্থনীতি। তার মানে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, যে দ্বারা অসীম অভাব পূরণের জন্য সীমাবদ্ধ সম্পদ দ্বারা অসীম অভাব পূরণের প্রচেষ্টা করা। তাহলে স্ক্রিনে দেখো, অর্থনীতি হলো সমাজ কিভাবে দুর্লভ সম্পদগুলো পরিচালনা করে তার গবেষণা। তার মানে দুর্লভ সম্পদ, সীমাবদ্ধ সম্পদ, যে সম্পদগুলো সহজে পাওয়া যায় না, সেগুলো কি করে, সেগুলো নিয়ে আলোচনা। অর্থনীতিবিদ ফ্রাঙ্ক ক্রসের মতে কি বলছে, দেখো একটা কোড দেওয়া আছে। তোমরা যখন অর্থনীতির বিভিন্ন ডেফিনিশন লেখো, তোমাদের অধিকাংশই যারা কোড গুলো ব্যবহার করো, এই কোড গুলো সঠিক হয় না। কেমন? তোমরা ছোট, তোমাদের সুবিধা পছন্দ মতো কোড ব্যবহার করো, হ্যাঁ করতেই পারো, কিন্তু কোড ব্যবহার করার নিয়ম হলো যে কোড গুলো দ্বারা সেই বিষয়বস্তু সম্পর্কে একটা সামগ্রিক ধারণা দেয়, এইরকম কোড ব্যবহার করা উচিত। ফ্রাঙ্ক ক্রস দেখো কি বলেছে, অর্থনীতি এমন একটি সামাজিক বিজ্ঞান, আবার চলে আসবে সামাজিক বিজ্ঞান, যা কিভাবে মানুষ দুষ্প্রাপ্যতাকে অভাবের সাথে সামঞ্জস্য বিধান করে, অভাব চেষ্টা করে, এইসব প্রচেষ্টা কিভাবে বিনিময়ের মাধ্যমে পরস্পরের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাই আলোচনা করে। এই কোটেশনের মধ্যে দেখো তিনটা জায়গাতে রেড মার্ক করা আছে। তার মানে অর্থনীতি একটা সামাজিক বিজ্ঞান। এক নম্বর, এটা দুষ্প্রাপ্য সম্পদের দ্বারা অভাব মেটাতে চাই, তার মানে আমার সম্পদ হলো লিমিটেড, অভাব অনেক, মেটানোর চেষ্টা করে। আর এটা বিনিময়ের মাধ্যম, আমার কাছে আছে টাকা কিন্তু অন্য কিছু নাই, চাউল নাই, তাহলে চাউল কিনবো। আমার কাছে চাউল আছে কিন্তু অন্য কিছু নাই, তাহলে এটা বিক্রি করে আর একটা বিনিময় কথা তোমরা জানো, লেনদেন, এখন অর্থের মাধ্যমে লেনদেন হয়। তাহলে অর্থনীতি মূলত হলো একটা সামাজিক বিজ্ঞান, সীমাবদ্ধ সম্পদ দ্বারা অপূর্ত অভাব মেটানোর একটা প্রচেষ্টা করে, এবং বিনিময়ের মাধ্যমে, এই তিনটা জিনিস তিনি হাইলাইট। তাহলে এই যে দুষ্প্রাপ্য সম্পদগুলো, রিসোর্স গুলো আমরা বলছি, সেগুলো কি? লেবার ক্যাপিটাল, র ম্যাটেরিয়ালস দ্বারা প্রোডাকশন হবে না, মূলধন লাগবে, শ্রমিক লাগবে, এগুলো যারা কি পণ্য বা সেবা, আমরা পণ্য উৎপাদন করতে পারি, সেবা উৎপাদন। তোমরা মোবাইলে কথা বলো, এটা কি সেবা? দেখা যায়, ছোঁয়া যায় না। মেডিকেলে যাচ্ছ, ডাক্তারের সেবা নিচ্ছ, তাহলে এগুলো উৎপাদন করতে হয়। ভূমি, শ্রম, মূলধন, এগুলো উৎপাদনের উপকরণ। তাহলে শিক্ষার্থীরা, অর্থনীতি সম্পর্কে একটা সাধারণ ধারণা আসছে, এটা হলো এমন একটি সামাজিক বিজ্ঞান, সেই বিজ্ঞান দ্বারা আমরা কি করব, সেই বিজ্ঞান দ্বারা আমরা অসীম অভাব, সীমাবদ্ধ সম্পদ দ্বারা অসীম অভাব পূরণের চেষ্টা করব, বিনিময়ের মাধ্যমে সেই চেষ্টা করব। এখন অধ্যাপক মার্শালের মতামত দিয়েছে। মার্শাল এবং রবিনস, এই দুটা মতবাদের মধ্যে পড়াশোনা পরীক্ষায় অনেক সময় আসে, তোমরা দেখবে সালের কোশ্চেন গুলো। আমরা মার্শালের এবং রবিনসের এই দুটা সংজ্ঞা আমরা এখানে আজকে আলোচনা করব। তাহলে দেখো, অধ্যাপক মার্শাল প্রদত্ত সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্য সমালোচনাগুলো দেখবো। তাহলে মার্শাল 1890 সালে এই সংজ্ঞাটা দিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কখনো কোড ব্যবহার করলে, তোমরা যদি পারো সে রাইটারের পাশে কত সালে এই সংজ্ঞাটা দিয়েছে সেটা দিতে পারো, তাহলে তোমার কোটেশনের টেম্পারমেন্ট আরো বেড়ে যাবে, মানে গ্রহণযোগ্যতা আরো বেড়ে যাবে। তার মানে মার্শাল 1890 সালে কি বলেছে, অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। এই সাধারণ কার্যাবলীর মধ্যে কি বলেছে দেখো, হাইলাইট করা আছে অর্থ উপার্জন এবং ব্যয় সংক্রান্ত কার্যাবলী। তাহলে অর্থ উপার্জন এবং ব্যয় সংক্রান্ত কার্যাবলী নিয়ে আলোচনা করে, এই কথাটা কি বলেছেন মার্শাল। অর্থনীতির মূল উদ্দেশ্য হলো সম্পদের সাহায্যে মানব কল্যাণ করা। মূল কথা হলো মানব কল্যাণ। অর্থ উপার্জন ব্যয় করবো, কিন্তু মানব কল্যাণের ব্যাপারটা কি? তাহলে মার্শাল কি বললো? মার্শাল যে কথাটা বললো সেটা হলো, আমরা অর্থ উপার্জন, মানুষের সাধারণ জীবনযাপন নিয়ে কার্যাবলী নিয়ে আলোচনা করে, সেখানে অর্থ উপার্জন ব্যয়, মানুষ যা আয় করে এবং ব্যয় করে সেই নিয়ে আলোচনা করে, তবে তার সাথে মানব কল্যাণ। এখন আমরা আসি মার্শালের সংজ্ঞার বৈশিষ্ট্য এবং সমালোচনাগুলো কি। তাহলে আমরা বৈশিষ্ট্যের মধ্যে দেখি, দেখো স্ক্রিনে দেখো, এক নম্বর কি বলা আছে, আমরা যে জিনিসটা বলেছি সাধারণ কার্যাবলী, আমরা সংজ্ঞাতেই দেখলাম মার্শালের সংজ্ঞায় বলেছে
যে মানুষের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। 2 নম্বর বস্তুগত দ্রব্য, মার্শালের সংজ্ঞায় সবসময় বস্তু। এটা কি? এটা দেখা যায়, ধরা যায়, শোনা যায়, তাহলে এটা বস্তুগত দ্রব্য। তাহলে বস্তুগত দ্রব্যকে এমফাসিস করেছে, গুরুত্ব দিয়েছে সামাজিক বিজ্ঞান। এটা একটা সামাজিক বিজ্ঞান, সবাই বলছে, মার্শালও বলেছেন। মানব কল্যাণ নিয়ে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, মানব কল্যাণ। অর্থনীতির সাথে মানব কল্যাণ জড়িত আছে, সে কথাটা বলেছেন। অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য, অর্থনৈতিক অ্যাক্টিভিটি সব সময় অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য, এটা মার্শালের ধারণা, তার সংজ্ঞাতে তার বৈশিষ্ট্যে প্রকাশ করেছে। কিন্তু এত কিছু পরেও মার্শালের সংজ্ঞা খুব গুরুত্বপূর্ণ অর্থনীতির ক্ষেত্রে। তিনি শুধু অর্থনীতির ক্ষেত্রেই নয়, আরো অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে তার অবদান আছে, ডেফিনিশন আছে, গবেষণা আছে। কিন্তু তার সংজ্ঞার কতগুলো সমালোচনা পাওয়া যায়। একটা হলো অসম্পূর্ণ সংজ্ঞা, তার সংজ্ঞাকে সামগ্রিক নয়, তার সম্পূর্ণ সংজ্ঞা হিসেবে বলা যায় না। মানব অবস্তুগত দ্রব্য কথা বলা হয়েছে, সে শুধু বস্তুগত দ্রব্য। দেখো 2 নম্বর পয়েন্টে বৈশিষ্ট্য, সে বস্তুগত দ্রব্যের কথা বলেছে, কিন্তু অবস্তুগত দ্রব্য আমরা মোবাইলে কথা বলি, ডাক্তারদের উপদেশ নিই, উকিলদের পরামর্শ নিই, অবস্তুগত দ্রব্য, নার্সের সেবা নিই। তাহলে এগুলো কি অর্থনীতির অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে না? অর্থনীতির মধ্যে পড়ে না? পড়ে। এই জায়গাটা মিস করে গেছে। কল্যাণের অসম্পূর্ণ ধারণা, কল্যাণ যে অর্থনীতির মাধ্যমে, অর্থের মাধ্যমে করতে হবে, অর্থনীতিতে কল্যাণের ধারণাটা সম্পূর্ণ উনি ব্যাখ্যা করেন। মৌলিক সমস্যা দুঃখিত, এখানে মৌলিক সমস্যাগুলো তিনি উপেক্ষা করেছেন। তারপরে কি করেছেন? অর্থনীতি, নীতিশাস্ত্র, মানব কল্যাণ সবসময় অর্থনীতি নীতিশাস্ত্র মেনে চলতে পারে না, যেহেতু অর্থের অ্যাক্টিভিটিস আছে, লেনদেনের অ্যাক্টিভিটিস আছে, সবসময় নীতিশাস্ত্র মেনে চলা সম্ভব হয় না। কল্যাণ অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয়, সব কল্যাণ অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয়। সবাই অনেকেই হেল্প করে, অর্থের মাধ্যমে উপকার করা যায়, অর্থ ছাড়াও করা যায়, সেগুলো পরিমাপ করা যায় না। তাহলে বোঝা গেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা আসি রবিনস। রবিনসের সংজ্ঞাতে যে জিনিসটা বলেছে, আমরা সংজ্ঞাটা দেখবো, বৈশিষ্ট্য দেখবো, সংরচনা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, রবিনস 1913 সালে এই সংজ্ঞাটা দিয়েছে। তাহলে রবিনস কি বলছেন? অর্থনীতির তার ধারণা, তার গবেষণাগুলো কি? এই এলস রবিনস অনেক অবদান আছে অর্থনীতির ক্ষেত্রে, অর্থনীতির শাস্ত্রের ক্ষেত্রে, অর্থনীতির বিভিন্ন, বিশেষ করে সামষ্টিক ম্যাক্রোর ক্ষেত্রে খুবই অবদান আছে। এখানে কি বলেছেন? অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান, ইনিও বিজ্ঞান বলছেন, যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণ, বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণ মানে সীমিত সম্পদ মধ্যে সমন্বয় সাধনের কার্যাবলী আলোচনা করেন। তাহলে দেখো, ইনি একটা জায়গাতে দিচ্ছেন, এটা একটা বিজ্ঞান, মানুষের অসীম অভাব, অভাবের তো সীমা নাই, এই অভাব অপূরন্ত, এই অভাব মেটানোর জন্য বিকল্প ব্যবহারযোগ্য। আমরা আগে বোর্ডে লেখার জন্য কালো ব্ল্যাকবোর্ড ব্যবহার করতাম, আমরা ছোটবেলা পড়াশোনা করেছি। এই যে মার্কারি পেন ব্যবহার না করে আমরা কি করতাম? আমাদের স্যারেরা চক পেন্সিল, কিন্তু এইটা কমে গেছে, এখন বিকল্প ব্যবহার চলে আসছে। মার্কারি পেন, এটা হাতে ভরে না, ধুলা ওড়ে না, এটা দিয়ে অনেকক্ষণ লেখা যায়, একটা চকের চেয়ে বেশি লেখা যায়, এবং স্মার্ট বোর্ড অনেক কিছু আসছে, তারে বিকল্প ব্যবহার। কারেন্ট নাই, আমরা চার্জার ব্যবহার করছি, আমরা কারেন্ট অন্যান্য আইপিএস ব্যবহার করছি। তাহলে এই যে বিকল্প ব্যবহার আসছে, তার মানে অর্থনীতি হলো একটা বিজ্ঞান, রবিনসের মধ্যে সেটা অসীম অভাব পূরণের জন্য বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণ। তাহলে দুষ্প্রাপ্য উপকরণ গুলো আমরা আগে বলেছি, ল্যান্ড, লেবার, র ম্যাটেরিয়ালস, এগুলো বলেছি। তাহলে এর এই সমন্বয় সাধনে যে কাজগুলো বলে, তাহলে এই সংজ্ঞাতে বৈশিষ্ট্যগুলো কি? অসীম অভাব বলেছে, সসীম সম্পদ মানে সীমিত সম্পদ, সম্পদ রকম আমরা যা চাই তা কি পাই? তা পাই না, আমরা যা চাচ্ছি তা কিন্তু পাচ্ছি না, এই জন্য ফ্রাস্ট্রেশন, অভাব, অর্থনৈতিক অ্যাক্টিভিটিস, সমন্বয় সাধন। এই যে অসীম অভাব আর সসীম সম্পদ, এই দুটার মধ্যে সমন্বয়ের প্রয়োজন হয়, সমন্বয়ের প্রয়োজন। যেরকম তোমরা
এই যে এখন ক্রাইসিস মোমেন্টে তোমরা ক্লাস করতে পারছো না, এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের দিয়ে তোমাদের এই অভাবটা মেটানোর চেষ্টা করছে, সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দ্বারাই মেটানোর চেষ্টা করছে। তাহলে এই যে সমন্বয়, জাতীয় বিশ্ববিদ্যালয় মাঝখানে কি করছে? সমন্বয়ের কাজ। সম্পদের বিকল্প তো ব্যবহার আছেই বিভিন্ন ভাবে। এখন দেখো মোবাইলের মাধ্যমে আমরা মোবাইলে যোগাযোগ করতে পারছি, চিঠি লেখা বন্ধ হয়ে গেছে। তারপরে কি হয়েছে? আমরা রেডিও শুনতে পাচ্ছি, গান শুনতে পাচ্ছি, একটা মেশিন দ্বারা কত বিকল্প ব্যবহার চলে আসছে। অভাবের আপেক্ষিক গুরুত্ব নয়, কোন অভাবটা বেশি প্রয়োজন, কোনটা আগে কোনটা পরে, এই আপেক্ষিক গুরুত্ব নয় এর ব্যাপারটা আছে। মানে যেটা বেশি অভাব পূরণ হবে মনে হবে সেটা আগে পূরণ করার চেষ্টা করতে হবে। সমালোচনা কি? আমরা সমালোচনা আসি বিষয়বস্তু ব্যাপকতা। এখানে বিশাল এরিয়া নিয়ে কথা বলেছেন এল রবিন্স। নির্বাচন সমস্যা, তোমার যে অভাব, কোন অভাবটা আগে কোন অভাবটা পরে, দুর্বল অভাব আগেই ভাবি আর কঠিন অভাব পরে ভাবি। তাহলে অভাবের র্যাঙ্কিং করার প্রয়োজন আছে 1 2 3 4 এইভাবে। কিন্তু দেখা যাচ্ছে চারটা এক নম্বরে নিয়ে গেলাম, 1 নম্বর 2 নম্বরটা 4 নিয়ে আসলাম। এখানে নির্বাচনের সমস্যা আছে, আমরা করতে পারি না অনেক সময়, এই জন্য আমাদের অভাব মেটে না। কল্যাণ অনুপস্থিত, এখানে কল্যাণমূলক বিষয় ইনি বলেননি, সামাজিক চরিত্রের অনুপস্থিত। উন্নয়ন তত্ত্ব নেই এখানে, উন্নয়ন এন্ড ডেভেলপমেন্ট ইকোনমিক্স এর বিষয়গুলো এখানে নিয়ে আসেনি। মূল্য নিরূপণের তত্ত্বে গণ্ডীভূত, শুধু খালি প্রাইস নির্বাচন, এটা প্রাইস কত হবে, মূল্য কত হবে, কত টাকায় বিক্রি করা যাবে, ঠিক আছে, এই পেনের দাম কত হতে পারে, সেইগুলো মূল্য নিরূপণের গণ্ডিতে আটকে গেছে এল রবিন্স। বেকারত্বের ব্যাখ্যা নাই, জটিলতা। এখানে বেকারত্বের ব্যাখ্যা নাই, যে সমাজে মানুষ যে বেকার হতে পারে সেই ধারণাটা নিয়ে আসেনি এর মধ্যে। এবং জটিলতা, তার পদ্ধতিতে অর্থনৈতিক অ্যাক্টিভিটিস গুলো মূল্য নিরূপণ করা জটিল, অনেক কিছুরই মূল্য নিরূপণ করা অত ইজি নয়। তাহলে এল রবিন্স আমরা বললাম, এল রবিন্স পড়ার পর তাহলে প্রিয় শিক্ষার্থীরা প্রশ্ন এমন হতে পারে মার্শাল এবং এল রবিন্সের মধ্যে কোনটি উত্তম? তাহলে দুটি আমরা সংজ্ঞা বলবো, বলার পর সেটা বলবো কি, সেটা বৈশিষ্ট্য এবং সমালোচনা দুটাই বলবো, বলে লাস্টে কমেন্ট দেখবো যে কোনটা। আসলে ব্যাপারটা হলো কি, কোনোটাই স্বয়ংসম্পূর্ণ নয়, দুটারই গুরুত্ব আছে। অর্থনীতিকে বুঝতে গেলে, জানতে গেলে দুই তত্ত্বেরই ব্যাপকতা আছে। আমরা অর্থনীতিকে দুটা ভাগে ভাগ করে ফেলতে পারি আলোচনার সুবিধার্থে, একটা ব্যষ্টিক অর্থনীতি, একটা সামষ্টিক অর্থনীতি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখবো ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক শব্দের অর্থ যেটা ইংরেজিতে আমরা বলি মাইক্রো, মাইক্রো অর্থ হলো ক্ষুদ্র, ছোট, আমরা বলি না মাইক্রো, ছোট। এখন ব্যষ্টিক শব্দের অর্থ মাইক্রো, ক্ষুদ্র। তাহলে ক্ষুদ্র মানে কি? যে অর্থনীতি কোনো ব্যক্তি বা একক সিঙ্গেল কোনো ব্যক্তির ভোগ নিয়ে, আয় নিয়ে আলোচনা করে, কোন নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল একটা ফার্মের অর্থনৈতিক অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করে, সেটাই ব্যষ্টিক অর্থনীতি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা ভালো করে এই জিনিসটা ক্লিয়ার হয়ে নাও, কোনোদিন বলা হবে না। ব্যষ্টিক অর্থনীতি হলো ক্ষুদ্র, তার মানে হলো ইন্ডিভিজুয়াল, কোন একক ব্যক্তির ভোগ, আমার ভোগ, আয়, সঞ্চয়, এটা নিয়ে যদি আলোচনা করে, বা কোন নির্দিষ্ট একটা সিঙ্গেল ফার্মের এরকম এক্স ওয়াই জেড, এইরকম প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা করে যদি একক ব্যক্তি বা ফার্মের অর্থনৈতিক অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করে, তাহলে সেটাকে আমরা বলবো ব্যষ্টিক অর্থনীতি। সেই অর্থনীতি হোল্ডিং একটি সংজ্ঞা দিয়েছেন, দেখো ব্যষ্টিক অর্থনীতি এক একটি ফার্ম, এক একটি পরিবার, প্রত্যেক দ্রব্যের দাম, মজুরি, আয়, শিল্প, সঞ্চয়, এরকম বিষয় নিয়ে আলোচনা করে। যেরকম কনজিউমার ইনকাম, তোমার ইনকাম, তোমার বাবার ইনকাম, মায়ের ইনকাম আলাদা, ইনকাম, রেন্ট, ফার্ম, প্রোডাকশন, এগুলো কোন ফার্মের প্রোডাকশন নিয়ে আলোচনা করা যেতে পারে, কোন ব্যক্তির ভোগ নিয়ে আলোচনা করা যেতে পারে। এইগুলো হলো ব্যষ্টিক অর্থনীতির বিষয়বস্তু। সামষ্টিক অর্থনীতি, সামষ্টিক হলো ম্যাক্রো, ব্রড, বিশাল এরিয়া নেই, এগুলো সামগ্রিক বা জাতীয় পর্যায়ে। তার মানে হলো সিঙ্গেল ব্যক্তিকে একটা গণ্ডির মধ্যে, বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তিকে একসাথে করলে তাহলে বাংলাদেশের জনগোষ্ঠী, এই বাংলাদেশের টোটাল জনগোষ্ঠীর আয় কি, তাহলে জাতীয় আয় কেমন হবে, জাতীয় ভোগ কি,
কথা কি বোঝা যাচ্ছে? কোনো ব্যক্তি বা ফার্মকে টোটাল শিল্প ইন্ডাস্ট্রি, মানে একটা একটা ফার্ম না, টোটাল ফার্ম যখন আলোচনা করি সেটা হলো সামষ্টিক। তাহলে ব্যষ্টিক হলো সিঙ্গেল আর সামষ্টিক হলো সামগ্রিক। তার মানে গোটা বাংলাদেশে যদি আমরা জাতীয় আয়, জাতীয় ভোগ, জাতীয় সঞ্চয় এটা করি তাহলে সেটা সমষ্টিক। সিঙ্গেল সিঙ্গেল করলে ব্যষ্টিক, আর একসাথে যদি করি জয়েন্ট ফ্যামিলি, সিঙ্গেল ফ্যামিলির মতো তোমার ইন্ডিভিজুয়াল ইনকাম আর তোমার বাড়ির সবার মিলে। তাহলে একটা দেশের যদি টোটাল জনগোষ্ঠীর সামগ্রিক বিষয় নিয়ে যদি আলোচনা করি সেটা সামষ্টিক। যেমন দেখো হোল্ডিং কি বলেছে, সামষ্টিক অর্থনীতি কোনো ব্যক্তি আয়ের পরিবর্তে জাতীয় আয়, কোন নির্দিষ্ট দ্রব্যের মূল্যের পরিবর্তে সাধারণ মূল্য স্তর, কোন দ্রব্যের ব্যক্তিগত উৎপাদনের পরিবর্তে জাতীয় উৎপাদন, কোন একক ফার্মের উৎপাদন বাদ দিয়ে জাতীয় উৎপাদন। গার্মেন্টস একটা গার্মেন্টস রেডিয়ান্স গার্মেন্টস এর উৎপাদন না বলে আমরা জাতীয় উৎপাদন। চিনি একটা চিনি কলের উৎপাদন ব্যষ্টিক, টোটাল বাংলাদেশে চিনি কলের উৎপাদন সামষ্টিক। ক্লিয়ার? এখন দেখো উদাহরণ কি, ন্যাশনাল ইনকাম, টোটাল সাপ্লাই, টোটাল চাহিদা, টোটাল যোগান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে তোমরা বুঝতে পারছো এখন যদি আমরা বলি ব্যষ্টিক অর্থনীতি এবং সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্যগুলো কি, সংজ্ঞা দেবে, বৈশিষ্ট্য দিবে, তাহলে আমরা এই পার্থক্যগুলো নির্ণয় করতে পারবো। এটা তোমাদের বাড়ির কাজ, তাহলে হোম টাস্ক, তোমরা এটা তৈরি করবে। আসি আমরা পরবর্তীতে অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা। এই অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তাগুলো আমরা কিভাবে করতে পারি? দেখো মানুষের দৈনন্দিন জীবনে, মানুষের দৈনন্দিন অর্থনৈতিক অ্যাক্টিভিটিস ছাড়া মানুষের দৈনন্দিন জীবনই চলে না। তুমি বাড়ি থাকো, ঘরেই থাকো আর বাইরেই থাকো, তুমি কোনো কিছু খাবে, কিনবে, সবকিছু মোবাইলে কথা বলবে, সেখানেও অর্থনীতি। অর্থ ছাড়া জীবন যাপন চলবে না, সমাজ সংসার চলবে না। তাহলে এই জন্য মানুষের দৈনন্দিন জীবনের জন্য অর্থনীতি পাঠের প্রয়োজন আছে। সম্পদের সুষ্ঠু ব্যবহার, আমরা কোন সম্পদকে সুষ্ঠু ব্যবহার করতে না পারলে অভাব তৈরি হয়। তাহলে আমরা সম্পদ যেহেতু লিমিটেড, তাহলে এইটা দ্বারা বেশি আমাদের অভাব মেটাতে হবে। এই জন্য সম্পদের সুষ্ঠু ব্যবহার জানতে হবে। এই জানার জন্য অর্থনীতি দরকার, বুদ্ধিমত্তার প্রসার ঘটানোর জন্য দরকার। শিল্পপতি ব্যবসায়ীদের নিকট তো আছেই, যারা শিল্পপতি ব্যবসায়ী, ডিমান্ড এবং সাপ্লাই এর জন্য এই নির্ধারণ করার জন্য, পণ্যের প্রাইস নির্ধারণ করার জন্য, কতটুকু যোগান দিব, এর জন্য অর্থনীতি পাঠের প্রয়োজন। শ্রমিক কর্মীদের, যারা শ্রমিক কর্মী আছে, সমাজের সমাজকর্মী আছে, তারা সমাজে বোঝানোর জন্য, তারা সামাজিক আন্দোলনের জন্য সেটা দরকার হয়। শ্রমিক নেতাদের জন্য, শ্রমিক নেতারা যে ট্রেড ইউনিয়ন আছে, ট্রেড ইউনিয়নে আন্দোলন করার জন্য তারা কি বেতন পাচ্ছে, কতটুকু পাচ্ছে, টোটাল ইনকাম কত, তার তুলনায় তাদের জীবনযাত্রার ব্যয় কত, তাদের যে ন্যূনতম মজুরি দেওয়া হচ্ছে কিনা, এগুলো জানার জন্য অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আছে। তারপরে কি আছে, রাজনীতিবিদদের নিকট আছে, তো এটা তো আছেই, রাজনীতি করার ক্ষেত্রে অর্থনীতি ইনগ্রিডিয়েন্টস গুলো, ইন্ডিকেটর গুলো লাগে। অর্থনীতির মধ্যে অনেকগুলো ইন্ডিকেটর আছে, ন্যাশনাল ইনকাম, জিডিপি, জিএনপি, এনআই, এগুলো লাগে। পরিকল্পনা প্রণয়নের জন্য তো সরকারের লাগে, সরকার বাহাদুরের উৎপাদনের ক্ষেত্রে এটা লাগে। অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনৈতিক পাঠের প্রয়োজন আছে। মিতব্যয়িতার ক্ষেত্রে সরকারি প্রশাসন চালাতে গেলেও, যারা আমলা আছে, সচিব আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট চালাতে গেলেও অর্থনীতির প্রয়োজন আছে। গুলো জানার, অনেকগুলো বিষয় জানার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা গুলো কি। আমরা আসি পরবর্তী আলোচনায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো একটা মজার টপিক, ব্যবসা শিক্ষার ছাত্র হিসাবে কেন তুমি অর্থনীতি পড়বে। আমরা যে বিজনেস করছি, ম্যানেজমেন্ট করছি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর স্টুডেন্টরা ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি পড়ে, বিজনেস ডিসিপ্লিনের সবারই। তাহলে কেন দরকার, কেন পড়বো? ব্যষ্টিক অর্থনীতি অর্থনীতির সাবজেক্ট, সেটা আমরা বিজনেসে কেন পড়বো? পড়ার জন্য কয়েকটি পয়েন্ট আমরা দেখি, আলোচনা করি। কেমন? বাণিজ্যিক পরিকল্পনা প্রণয়নের সহায়তার জন্য আমরা যদি বাণিজ্যিক কোনো পরিকল্পনা করি, অর্থনীতির ইন্ডিকেটর গুলো যদি না জানি, কেমন সঞ্চয়, মানুষের সঞ্চয় কেমন, আয় কেমন। এখন বাংলাদেশের মানুষের মোটরসাইকেল কেনার সামর্থ্য নাই, আমি যদি পাজেরো গাড়ি নিয়ে এসে বাজারে ছেড়ে দিই, তাহলে কি সেটা চলবে? তাহলে এই জন্য দরকার আছে ঝুঁকি এবং অনিশ্চয়তা। যে কোনো বিজনেস করতে গেলে ঝুঁকি এবং অনিশ্চয়তা আছে, সেটা পরিমাপ করার জন্য অর্থনীতি করতে হবে। দ্রব্যের চাহিদা সম্পর্কে জ্ঞান, কোন দ্রব্যের যদি চাহিদা না থাকে তাহলে আমরা তার দাম নির্ধারণ
সঠিকভাবে করতে পারবো না, বেশি দাম নির্ধারণ করতে পারবো না, পণ্য বাজারে ছাড়তে পারবো না, বেচতে পারবো না। এই জন্য দরকার আছে বাণিজ্যিক চক্র সম্পর্কে সতর্কতা। বাণিজ্যের আপ ডাউন আছে, কখনো ডিমান্ড বাড়ে, কখনো কমে, মানুষের আয়ের উপর চাহিদা রুচির যে পরিবর্তন হয়। এই জন্য আমাদের বাণিজ্যের চক্র সম্পর্কে জানার জন্য অর্থনীতি দরকার। উৎপাদন নিয়ন্ত্রণ, কখন উৎপাদন বাড়াবো এবং কখন উৎপাদন আমরা কমিয়ে দেব, এইটা জানার জন্য দরকার। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আমরা যে ম্যানেজমেন্ট করছি, ম্যানেজমেন্টের যে সুষ্ঠু ব্যবস্থাপনা করবো, তার জন্য অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তীতে আসি অর্থনীতির আওতা, পরিধি বা বিষয়বস্তু পরবর্তী টপিক। তাহলে অর্থনীতির আওতা পরিধি বলতে হলো সীমানা, কত এলাকা পর্যন্ত বিস্তৃত, এইটা আলোচনা করে শেষ করা কঠিন। তবে আমরা আলোচনার সুবিধাতে কয়েকটি পয়েন্টকে আমরা পিক আপ করেছি, যে আমরা কোন পয়েন্টগুলো আলোচনা করব। শিক্ষার্থীরা, আসি সমাজবদ্ধ মানসিক কার্যাবলী আলোচনা করার জন্য। সমাজে যারা যেসব মানুষেরা বসবাস করে সেই মানুষদের নিয়ে আলোচনা করার পরে অর্থনীতি, কারণ অর্থনৈতিক অ্যাক্টিভিটি আছে, মানুষ থাকলেই অর্থনৈতিক অ্যাক্টিভিটিস আছে, রোগ আছে, সঞ্চয় আছে। সমাজে বন জঙ্গলে বাস করে তার অর্থনৈতিক অ্যাক্টিভিটিস নাই। যারা জঙ্গলি মানুষ সমাজে থাকে, তাদের টাকা জঙ্গলে খাবার দাবার পায়, সবকিছু পায়, তাহলে তাদের দরকার নাই। কিন্তু সমাজে থাকলে এটা দরকার হয়। অর্থনৈতিক কার্যাবলী, অর্থনৈতিক অ্যাক্টিভিটিস এর জন্য যে কোনো কাজ, বিনিয়োগ, সঞ্চয় এগুলোর জন্য লাগে। অভাব মোচন এবং কল্যাণ সাধন, মানুষের অভাব মোচন এবং কল্যাণ সাধন যদি করতে যায়, তাহলে এই জিনিসটা দরকার হয়। উৎপাদন, বিনিময় এবং ভোগ, এই ক্ষেত্রেও অর্থনীতির আওতা পরিধি বিস্তৃত। প্রকৃত এবং নিরপেক্ষ বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো অবশ্যই আছে। সমস্যা সমাধানের পর নির্দিষ্ট আমরা যে সমস্যা, সেই সমস্যার পর নির্দেশনার জন্য অর্থনীতি আওতা পরিধি ব্যবস্থা, সেখানে অর্থনীতি কাজ করে। তার মানে এই এরিয়া পর্যন্ত বিস্তৃত আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অর্থনীতির বেসিক কতগুলো জিনিস আমরা আলোচনা করলাম। আমরা এখন মূল আলোচনায় কতগুলো মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব। এখন তার মধ্যে দেখো অভাব। আমরা প্রায় বলি আমার অভাব অভাব অভাব। অভাবটা কি? অভাবটা হলো আর কিছুই নাই, কোন বস্তুগত কোন পণ্য বা দ্রব্যের, মানে সেটা বস্তুগত হতে পারে, অবস্তুগত, কোন পণ্য বা কোন পণ্য, দ্রব্য বা সেবা কর্মের যদি কোন প্রয়োজন মেটাতে পারে, তাহলে বলবো তার বিষয়টা এইরকম যে কোন অর্থনীতিতে অভাব হলো এইরকম, কোন বস্তু বা অবস্তুগত দ্রব্য সামগ্রী পাবার আকাঙ্ক্ষা। আমরা কখন অভাব ফিল করি? যখন আমরা কোনো কিছু পাওয়ার আশা করছি কিন্তু পাচ্ছি না, এটাই হলো অভাব। তার মানে অর্থনীতিতে কিন্তু এই অভাবটাকে আর একটু ইলাবোরেট করা যায়। আমি একটা গাড়ি চাচ্ছি, তাহলে এটা আকাঙ্ক্ষা, কিন্তু আমার ক্রয় ক্ষমতা নাই, তাহলে এটা অভাব। তার মানে আমি যে জিনিসটা পেতে চাচ্ছি, বস্তুগত বা অবস্তুগত, সেটা কেনার মতো অর্থ বা ক্রয় ক্ষমতা আমার থাকতে হবে এবং ইচ্ছাও থাকতে হবে। মোট কথা হলো কোন বস্তু বা অবস্তুগত দ্রব্য পাবার আকাঙ্ক্ষা এবং সেটা পাওয়ার জন্য যে অর্থ ব্যয় হবে তার সামর্থ্য থাকতে হবে এবং অর্থ ব্যয়ের ইচ্ছাও থাকতে হবে, তবে আমি সেটাকে অভাব বলবো। যেমন খাদ্যদ্রব্য, বস্ত্র ইত্যাদি, আমরা যেটা মোবাইল ফোন আর অনেক কিছু, যদি সেটা হয় এখন ক্রয়ের আমার ক্ষমতা নাই, একটা যারা গরিব লোক তাদের গাড়ি কেনার সামর্থ্য নাই, তাদের অর্থই নাই, তাহলে সেইটা চাইলেও সেটা অভাব হবে না, কারণ তার অর্থই নাই। বা অর্থ আছে, কেনার শখ নাই, মানে অর্থ ব্যয় করার ইচ্ছা নাই, তাহলে অভাব হবে। তাহলে অভাবের বৈশিষ্ট্যগুলো দেখি। অভাব অসীম হতে পারে, বিশেষ অভাব সসীম। একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা কিছু সময়ের জন্য তোমার খুব ক্ষুধা লেগেছে, অনেকগুলো খাবার, তোমার জল পিপাসা লেগেছে, এক জগ জল এনে দেবে, এটা মেটানো সম্ভব। অভাব পরস্পরের পরিপূরক এবং বিকল্প। অভাব পরস্পরের পরিপূরক হতে পারে এবং বিকল্প হতে পারে, বিকল্প দ্রব্য বা পরিপূরক হতে পারে। এবং শ্রেণী বিভাগ কি, এগুলো আমরা আরো বিস্তারিত পরবর্তীতে করব। শ্রেণী বিভাগ কি? প্রয়োজনীয় অভাব,
এবং আরামপ্রদ। প্রয়োজনীয় অভাবের মধ্যে দেখো কোনগুলো আছে। জীবন ধারণের জন্য যেগুলো লাগে, দক্ষতার জন্য সেগুলো প্রয়োজনীয় অভাব, আর আরামপ্রদ এবং বিলাস দ্রব্যের অভাব। তাহলে অভাব আমরা বুঝলাম, শিক্ষার্থীর দ্রব্য, যে জিনিসের কোনো উপযোগ আছে তার মানে অভাব মেটানোর ক্ষমতা আছে। এটার অভাব মেটানোর ক্ষমতা আছে মানে আমরা লিখছি আমাদের অভাব পূরণ হচ্ছে, তাহলে এটা দ্রব্য। শিক্ষার্থী, এইটা একটা দ্রব্য। মোবাইল আমাদের অভাব মেটাতে পারে। তাহলে যদি কোনো জিনিসের উপযোগ আছে মানে মানুষের কোনো না কোনো অভাব মেটাতে সক্ষম, তাহলে সেটা ঘর বাড়ি হতে পারে। অভাবের শ্রেণী বিভাগ কিরকম হতে পারে? অবাধলভ্য দ্রব্য, যেটা সহজে পাওয়া যায়, অর্থনৈতিক দ্রব্য যার মূল্য আছে, বস্তুগত দ্রব্য দেখা যায়, অবস্তুগত দ্রব্য দেখা যায় না, হস্তান্তরযোগ্য দ্রব্য হস্তান্তর করা যায়, অহস্তান্তরযোগ্য দ্রব্য যেগুলো হস্তান্তর করা যায় না, ভোগ্যদ্রব্য এবং ভোগ করা যায়, উৎপাদক দ্রব্য যেগুলো কাঁচামাল হিসেবে ব্যবহার হয়, ব্যক্তিগত দ্রব্য মালিকানা, ব্যক্তি মালিকানায়, জাতীয় বা সামাজিক দ্রব্য যেরকম জাতীয় পর্যায়ে সরকার। তাহলে দ্রব্য আমরা বুঝলাম। পণ্য, তাহলে পণ্য আমরা কি বলবো? যে সকল দ্রব্য বাণিজ্যিক ভিত্তিতে ক্রয় বিক্রয় হয় সেটা হলো পণ্য। পণ্যের ক্ষেত্রে আর্থিক লেনদেন খুবই জড়িত, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পণ্যের অবশ্যই আর্থিক লেনদেন, অর্থমূল্য থাকতে হবে, বাণিজ্যিক ভিত্তিতে ক্রয় এমনি এমনি দিলে হবে না। যেরকম কোনো বাড়িতে রান্না করা দ্রব্য কিন্তু হোটেলে রান্না করা এটা পণ্য। বাড়িতে আমি রান্না করছি, সেটা খাওয়ার উদ্দেশ্য, সেটা দ্রব্য, অভাব মেটাচ্ছি। কিন্তু হোটেলে যখন আমরা টাকা দিয়ে কিনে খাচ্ছি, এটা বাণিজ্যিক উদ্দেশ্য, তখন সেটা পণ্য। তাহলে দ্রব্য এবং পণ্যের মধ্যে ডিফারেন্সটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দ্রব্য অভাব মেটায়, পণ্য অভাব মেটায়, কিন্তু পণ্যের সাথে বাণিজ্যিক অ্যাক্টিভিটিস জড়িত আছে, তাহলে সেটা পণ্য হবে যদি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে এবং অর্থ মূল্যে। এখন বলতে পারো যে স্যার আমরা তো খাবারের উপকরণ গুলো নিয়ে আসি, কিন্তু সেটা আমরা যে প্রোডাকশন করছি বিক্রয়ের উদ্দেশ্যে নয়। উৎপাদন, উৎপাদন কি? উৎপাদন বলতে কোন দ্রব্যের উপযোগ সৃষ্টি করা। তার মানে কোন দ্রব্য বা সেবারও হতে পারে, সেটা যদি উপযোগ সৃষ্টি করা হয় তাহলে সেটাকে আমরা উৎপাদন বলবো। সেই উৎপাদনটা কেমন হতে পারে? আমরা ধরো কাঁচামাল, এটার প্লাস্টিক লেগেছে, রং লেগেছে, কালি লেগেছে, মাধ্যমে এই পণ্যটা করেছে, তাহলে এর মধ্যে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আছে, সেগুলো দ্বারা এই পণ্য করেছে, তাহলে এটা উৎপাদনের মাধ্যমে। তাহলে এই উৎপাদনের তার মানে উপযোগ সৃষ্টি হয়েছে। খোলা যদি কালি হতো, প্লাস্টিক হতো, সেটা হতো বোর্ড, তার মানে এটা উপযোগ সৃষ্টি করেছে, এটা আমরা ব্যবহার করতে পারছি, আমাদের অভাব মেটাতে পারছি, তাহলে এটা উৎপাদন। কোন প্রসেসের মধ্যে মাধ্যমে যদি করা হয়। এই উৎপাদনের উপকরণগুলো কি? ভূমি শ্রম মূলধন সংগঠন এই উৎপাদনের উপকরণ। উপযোগ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উপযোগ করব। উপযোগ কি? পণ্য বা সেবার অভাব পূরণের ক্ষমতা। কোন পণ্য বা সেবার যদি অভাব পূরণের ক্ষমতা থাকে তাহলে সেটা উপযোগ। মানুষের প্রত্যাশা, প্রত্যাশিত সন্তুষ্টি বিধানের ক্ষমতা উপযোগ। আমরা হ্যাঁ টোটাল করছে না, কিন্তু একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আমাদের সন্তুষ্টি বিধান করছে, সেটা উপযোগ। সেই উপযোগ পণ্যেরও থাকতে পারে, সেবারও থাকতে পারে। এখন যেমন ফুড, হাউস, আফিম, সিগারেট। এখন প্রিয় শিক্ষার্থীরা এখানে রেড মার্ক করা আছে, লক্ষ্য করো। এখন ব্যাপার হলো আফিম নিষিদ্ধ পণ্য, সিগারেট নিষিদ্ধ, খারাপ। এখন মূল ব্যাপারটা উপযোগের ক্ষেত্রে কিন্তু নৈতিকতার বিষয় জড়িত নয়। আমরা আফিম খাই না, যারা নেশা করে তাদের ক্ষেত্রে কিন্তু ওটার উপযোগ আছে। উপযোগে নৈতিকতার সাথে জড়িত নয়, আইনের বিষয় নয়। ঘটনা আছে যে কোনো পণ্য বা সেবার যদি অভাব মেটাতে পারে তাহলে হিরোইন, এটাও কিন্তু হতে পারে। যেমন তোমার ফুড, ভাত, মাছ, এগুলো হতে পারে, আবার ফল হতে পারে, আপেল, কমলা, সেই রকম হতে পারে। তার মানে হলো ভালো পণ্য উপযোগ হতে পারে, খারাপ উপযোগ হতে পারে, ওটা তার কাছে উপযোগ, আমরা না ব্যবহার করি, কিন্তু তার তো অভাব মেটাচ্ছে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোয়াট ইজ ইউটিলিটি ফাংশন? এই উপযোগ অপেক্ষক, এটা আমরা পরবর্তীতে আরো বিস্তারিত পড়বো, এখানে বলে নিই।
মূল বিষয়টা হলো কি? মূল বিষয়টা হলো ইউ সমান সমান ফাংশন x1 x2 x3 ডট দিয়ে xn দেওয়া আছে, এই তো। এখন ব্যাপারটা হলো আমরা সারা দিনে তো একটা দ্রব্য বা একটা সেবা ব্যবহার করি না। ফাংশন অপেক্ষকের উপর নির্ভর করে x, x1 x2 x3 এবং xn। এখন আমরা সকাল থেকে যদি 10টা পণ্য ব্যবহার করি, তাহলে 10টা পণ্যের সমষ্টি হলো আমার টোটাল ইউ, মানে টোটাল ইউটিলিটি। এফ হলো ফাংশন x1 2 3 nth আইটেম, তার মানে nth আইটেম পর্যন্ত গুড এবং সার্ভিস। আমরা সারা দিন সকাল থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত বা ঘুমে থাকার সময়ও আমরা অনেক কিছু ব্যবহার করি, খাট, ফ্যান, এসি। তাহলে সেগুলো, তার মানে আমরা সারা 24 ঘন্টায় কত কিছু, সারা দিনে কোন কোন দ্রব্য বা সেবা আমরা ব্যবহার করছি, তার সমষ্টি হলো আমার উপযোগ। আমরা যদি 5টা পণ্য বা দ্রব্য ব্যবহার করি 5টা, আর যদি তা না করি তাহলে সে কয়টা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব ভোগ। এখন ভোগ কাকে বলে? উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। তার মানে এই কলম এর উপযোগ আছে, লেখে 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 কালি শেষ করে ফেললাম, তারপর আর লেখে না, তাহলে এটার আর, তার মানে এটা ভোগ করে ফেললাম। তার মানে ভোগ মানে খালি খাওয়া, খাইলে কি ভোগ হয় তেমনটা নয়। আমি এই শাকটা করেছি, শাকটা পরে পরে রং ফেড হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তাহলে আমি এই শাকটা ভোগ করি। কথা কি বোঝা গেল? তাহলে ভোগ হলো উপযোগ নিঃশেষ করা আর ব্যবহার উপযোগী না রাখা। মানুষের অভাবের পরিতৃপ্তির জন্য দ্রব্য সামগ্রী এবং সেবা কর্মের প্রত্যাশা এবং চূড়ান্ত ব্যবহারই হলো ভোগ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এতক্ষণ আমরা একবারে এই চ্যাপ্টারের শেষ প্রান্তে চলে আসছি। আমরা তাহলে একটু রিকল করি, আমরা প্রথমে কি করেছিলাম। আমরা আজকে আলোচনা শুরু করেছিলাম অর্থনীতির, অর্থনীতি কি, ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি, এটা দেখলাম। মার্শালের অর্থনীতির তত্ত্ব, তারপরে দেখলাম রবিনসের অর্থনীতির তত্ত্ব বৈশিষ্ট্য দেখলাম। তারপরে দেখলাম কি অর্থনীতির প্রয়োজনীয়তা বা গুরুত্ব দেখলাম। তারপরে দেখলাম বিষয়বস্তু দেখলাম। তারপরে দেখলাম পরিধি দেখলাম। বিজনেসের ছাত্র হিসাবে কেন অর্থনীতি করব সেটা দেখলাম। তারপরে আমরা কি দেখলাম? কতগুলো মৌলিক ধারণা, উপযোগ দেখলাম। তারপরে কি দেখলাম? পণ্য দ্রব্য দেখলাম, ভোগ দেখলাম। তাহলে এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আলোচনা, তাহলে তোমরা নিশ্চয়ই এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। আমি এই ক্লাসগুলো সাজিয়েছি, তোমরা এই যে বইয়ের তথ্যসূত্র দেওয়া আছে, সুকেশ চন্দ্র জোয়ারদাস স্যারের বাজারে অ্যাভেলেবল বই ব্যষ্টিক অর্থনীতি, মিলেনিয়াম পাবলিকেশন, আর প্রফেসর মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ নাসিম রেজা। আমি প্রত্যেকটা ক্লাসে আমি শেষে তথ্যসূত্র দিয়ে দিব কি এই ক্লাসগুলো কোথায় থেকে আমি সাজিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের কাছে বই পুস্তক আছে বা অন্য যে কোনো রাইটার বইয়ে এই বিষয়গুলো আছে, তোমরা যে কোনো রাইটারের বই পড়তে পারবে। তোমরা যদি বাংলা পড়তে চাও বাংলা বই অ্যাভেলেবল আছে, ইংরেজি বই পড়তে চাইলে তোমরা সিলেবাসের রেফারেন্স বুক আছে, সেটাও পড়তে পারবে, কোনো অসুবিধা নাই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ক্লাস শেষের পর্যায়ে আমরা চলে আসছি। তাহলে আজকে আমরা এই ক্লাসটা আমরা শেষ করব। মোট কথা হলো, আমরা যে আলোচনাগুলো করলাম এই বেসিক ধারণাটা পরবর্তী ক্লাসগুলোতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ সুন্দর থাকো। তোমরা আশা করছি তোমরা ভালো সুস্থ সুন্দর থাকবে। আমরা আগামী দিনে আগামী ক্লাসে দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।